নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সুপ্রিম কোর্টের রায় আগামীকাল গোটা দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হতে চলেছে, কারণ সুপ্রিম কোর্টে রিজেক্ট হওয়ার পরে এমনই একটা জিনিস ঘটতে চলেছে, গোটা দেশ উত্তাল হবে। এই রাজ্যে বসে থাকা বহু মানুষ কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছে যে আগামী দিন মানে আগামীকালের পর থেকে কি কি হবে। চলুন সব নিয়ে এই মুহূর্তে শুরু করা যাক রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে একটি বিশেষ মামলা চলেছে এবং যে মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয় মানে দুজন বিচারপতি তারা রায় দান করেছেন। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচি, এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু একটি ফয়সলা, এবং সেই ফয়সলা হচ্ছে আগামীকাল উদয়পুর ফাইলস নামে যে সিনেমাটা রিলিজ করার কথা ছিল সেটাকে আটকানোর চেষ্টা করেছিল উদয়পুর ফাইলস যে ঘটনাকে নিয়ে, সেই ঘটনার মূল অভিযুক্তের মধ্যে 8 জনের একজন আটকানোর চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে এবং আটকানোর চেষ্টা করেছিল দিল্লি হাইকোর্টে গিয়ে বারংবার যে এই সিনেমাটা উদয়পুর ফাইলস রিলিজ করা যাবে না। ভাবছেন একটা সামান্য সিনেমা নিয়ে এত কিছু বলার কি আছে? আপনারা জানেন রুদ্রবার্তা মানে কিন্তু চ্যানেল ওই ডিফারেন্স, এখানে আলাদা রকম হয়। তাই সবার আগে খুব মন দিয়ে দেখবেন, ভিডিওটা দেখবেন মন দিয়ে, এবং তারপরে যদি মনে হয় এটাকে শেয়ার করা যায় তাহলে শেয়ারও করবেন। আর সঙ্গে সঙ্গে বলবো না, সেটা শেষেই বলবো। শুরু করি। উদয়পুর ফাইলস হচ্ছে উদয়পুরে একটা হত্যা হয়েছিল 2022 সালে। 28 জুন 2022 সালে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, আর যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেকুলারিজমের ধ্বজা যারা তুলে থাকেন তারা সবাই স্পিকটি নট মানে চুপ করে গেছিল, কারণ একজনের মুন্ডু কাটা হয়ে গেছিল। স্যার তন সে জুদা, মনে পড়ছে? জানি মনে পড়বে না, কারণ আমরা হচ্ছি আত্মবিস্মৃত বাঙালি জাতি, বিশেষত বাঙালি হিন্দু যারা চটপট ভুলে যায়। তাই ভুলে যায় বলে ওপার বাংলা থেকে যারা অত্যাচারিত হয়ে পাকিস্তানি দালাল বাংলাদেশি মুসলিমদের অত্যাচারিত হয়ে ঘর ছেড়ে এই দেশে এসছেন, এই রাজ্যে থেকে অনেকেই সেকুলার হয়ে গেছে। তাই আত্মবিস্মৃত বাঙালি জাতিকে মনে করতে হবে 2022 সালে 28 জুন ঘটেছিল সর তন সে জুদা, উদয়পুরের সেই ঘটনা যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে, গোটা বিশ্বকে। কারণ কিভাবে মানুষের মুন্ডু কেটে নিয়েছিল নিরীহ দর্জি, যিনি দর্জির কাজ করতেন তার গলাটা নামিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ভিডিওকে ভাইরাল করা হয়েছিল। হ্যাঁ, আমি বলছি কানাইয়ালাল তেলির কথা, কানাইয়ালাল তেলি, যার মৃত্যু অনেকে ভুলে গেছেন। উদয়পুরের এই কেসটার পরে, উদয়পুরের এই হত্যার পরে সবার মন নড়ে গেছিল। জামায়াতে উলেমা হিন্দ বলেছিল এটা নৃশংস ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিল এটা ভয়ঙ্কর বাজে কাজ হয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। তারপরেও কিন্তু একটার পর একটা মানুষের সার তন সে জুদা আছে। দোষ কি ছিল? দোষ ছিল একটাই, যে নূপুর শর্মা, নিশ্চয়ই মনে আছে নূপুর শর্মার কেস। যদি ভুলে গিয়ে থাকেন আবারও মনে করে দিই, কারণ আত্মবিস্মৃত বাঙালি জাতি ভুলে গেছে যে নূপুর শর্মা কি করেছিল, কেন এত বড় একটা কাণ্ড হয়েছিল যেখানে আওয়াজ উঠেছিল স্যার তন সে জুদা। এবং সেই আওয়াজ শুধুমাত্র ওই উদয়পুরে হয়েছিল বা দিল্লির বুকে হয়েছিল তা নয়, পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের মাটিতেও কিন্তু আগুন লেগেছিল বহু জায়গায়, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে হাওড়া গ্রামীণ জেলায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে বিজেপির একটা পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া, সমস্ত ঘটনা আমরা এখানে দেখেছি। বিভিন্ন ট্রেন পোড়ানো থেকে সবকিছু শুরু করে অনেক কিছু। কিন্তু সেই নূপুর শর্মার ঘটনা কি ছিল? নূপুর শর্মার ঘটনা ছিল তখন জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে বিতর্ক চলছিল চারিদিকে। এক কাঠমোল্লা তিনি আমাদের শিবলিঙ্গকে অপমান করেছিলেন, তার জবাবে নূপুর শর্মা কিছু বলেছিল, যে বক্তব্যটাকে বিজেপি বলেছিল আমরা সমর্থন করি না। পরবর্তী ক্ষেত্রে বিজেপি তাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু ততক্ষণে আওয়াজ উঠে গেছে স্যার তন সে জুদা, নূপুর শর্মার মুন্ডু চাই। এবং এই টাইপের আওয়াজ ওঠার পরে কানাইয়ালাল তেলি, অর্থাৎ একজন সামান্য দর্জি, যে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতো, দুটো ছেলে, সেই কানাইলালের ছেলে নূপুর শর্মার সমর্থন করে একটা তার পোস্ট শেয়ার করেছিল, নূপুর শর্মাকে সমর্থন করা। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিল একটা ভয়ঙ্কর চক্রান্ত, যে চক্রান্ত করেছিল কিন্তু পাশে থাকা এক প্রতিবেশী, নাজিম বলে এক প্রতিবেশী, যে কিন্তু বন্ধুত্ব বা প্রতিবেশী এ সমস্ত সম্পর্কে যায়নি। সে বলেছিল আমার ধর্মকে অপমান করেছে নূপুর শর্মা, তাই তার বিরুদ্ধে লাগতে হবে, বলতে হবে। এবং তারপর তারা এফআইআর দায়ের করেছিল। 11 জুন তার নামে এফআইআর দায়ের করে নাজিম বলে সেই প্রতিবেশী এফআইআর দায়ের করে, এবং এফআইআর দায়ের করার পরে 15 জুন
রিলিজ হন 2022 সালে কানাইয়ালাল তেলি, এবং তিনি বেরিয়ে আসেন। কিন্তু তারপর তাকে দেওয়া হয় ধমকি, বলা হয় তাকে মারা হবে, কারণ এই নিজাম চারিদিকে স্প্রেড করছিল তার ছবি এবং তার সবকিছু। সবার সামনে সে স্বীকার করেছিল যে এই কানাইয়ালাল তেলি কিন্তু স্বীকার করেছিল যে আমার ছেলে না বুঝে করে দিয়েছে, এতে আমার কোনো দোষ নেই, করে দিয়েছে, আর কোনোদিন হবে না। অন্যায় স্বীকার করেছিল, কিন্তু তা সত্ত্বেও কিচ্ছু হয়নি। উল্টো দিকে যখন সে নিজের প্রাণহানি হবে ভেবেছিল কানাইয়ালাল তেলি, তিনি তখন জানিয়েছিলেন যে নিজামের জন্য এবং তার লোকরা আমাকে হুমকি দিচ্ছে, দোকান খুললেই মারবো বলছে, তার জন্য তারা পুলিশে গেছিল। এরপরে লোকালি সবাই মিলে মিশে ঠিক করে দেয়, পুলিশ বলে আমরা বুঝে নিয়েছি, ঠিক হয়ে গেছে ঝামেলা। 2022 সালের সেই 28শে জুন তারিখ এলো, যে তারিখে কানাইয়ালাল দোকান খুলে বসলো এবং তিনি কাজ করছিলেন। সেই সময় ঢুকলো কিন্তু সেখানে দুজন ঢুকলো। এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ আটারি এবং মোহাম্মদ গৌস। এই দুজন ঢুকলো, এবং দুজন ঢোকার পরে কি হয়েছিল আপনারা জানেন, স্যার তনসে জুদা। অর্থাৎ একজন যখন মাপ নিচ্ছে, দর্জির মাপ নিচ্ছে যখন কানাইয়ালাল তেলি, তখন আরেকজন ভিডিও করছে, আরেকজন মারলো চপার দিয়ে বা কাটার দিয়ে, চপার বা ছোড়া, বড় ছোড়া দিয়ে একের পর এক আঘাত দিয়ে লুটিয়ে ফেললো কানাইয়ালালকে, এবং তারপর তাকে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে কোপানো হলো। বাধা দিতে যাওয়া আরেকজন প্রতিবেশী দোকানদার, সে এসেছিল দৌড়ে বাধা দিতে, তাকেও মারা হয়েছে সেই হিন্দু দোকানদারকে, কিন্তু সে মারা যায়নি, কানাইয়ালাল স্পটে মারা গেছিল। এবং তারপরে শুধু সেটা নয়, তারপরে কিন্তু ওরা সেই ছোড়াকে দেখিয়ে ভিডিও করেছিল এবং বলেছিল যারাই করবে তাকেই মুন্ডু উড়িয়ে দেবো, গুস্তাকে নবী কি একই সাজা, সর তন সে জুদা, সর তন সে জুদা, এই আওয়াজ তখন চারিদিকে উঠেছিল। তারপর সেখানে থাকা কংগ্রেস সরকার এই কানাইয়ালালের পরিবারকে একটা কম্পেনসেশন দিয়েছিল, কিন্তু তারপর সময় চলে গেছে। কানাইয়ালালের হত্যাকাণ্ড কিন্তু চোখ খুলে দিয়েছিল সমস্ত হিন্দুদের, কাজে সেখানে জেগে উঠেছিল মানুষ। চলে গেল রাজস্থানে কংগ্রেসের সরকার, চলে গেল, কিন্তু তারপরে এখনো পর্যন্ত এই মোহাম্মদ রিয়াজ আটারি বা মোহাম্মদ ঘৌস, এদের কারোরই কিন্তু এখনো মৃত্যুদণ্ড হয়নি। উল্টে একজন কিন্তু বেলও পেয়ে গেছেন। 8 জনকে ধরা হয়েছে যারা এই সমস্ত কাজ করেছিল, চারিদিকে স্প্রেড করে দিয়েছিল এই সমস্ত কথা যে কানাইয়ালালকে মারতে হবে, কানাইয়ালাল এই করেছে, কানাইয়ালাল ওই করেছে, তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। পাকিস্তানে বসে থাকা লোকেরাও কিন্তু সমর্থন করেছিল এই কানাইয়ালাল তেলিকে মারার জন্য, কারণ তারা চাইছিল যে ভারতবর্ষের বুকে এরকম ঘটনা ঘটুক। এবং তারপরে আমরা দেখেছি মহারাষ্ট্রতেও হয়েছে একইভাবে, গুস্তাকে নবী কি একই সাজা, সর তন সে জুদা, সেখানেও কিন্তু একজন মেডিকেল শপ ওনারকে মেরে ফেলা হয়েছিল, অমরাবতী কেস, আপনারা সবাই জানেন। সেটাও কিন্তু ফাইল করেছে, কারণ তখন ছিল উদ্ধব ঠাকরে, যারা সেকুলারিজম দেখাতে চেয়েছিল। আর সেই সমস্ত ঘটনা নিয়েই কিন্তু উদয়পুর ফাইলস। আর এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে উদয়পুর ফাইলসকে কেন আটকানোর চেষ্টা করা হয়েছিল। দিল্লি হাইকোর্টেও কিন্তু এই মামলা উঠেছিল, এবং সেখানে কিন্তু জামায়াতে উলেমা হিন্দের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যাতে এই সিনেমাটা যাতে স্ক্রিনিং না হয়। কিন্তু দিল্লি হাইকোর্ট জানিয়েছিল এসব বন্ধ করা যাবে না, কারণ এটাও ফ্রিডম অফ স্পিচ। এরপরে রিলিজ করা জায়গায় যায়, তখন সুপ্রিম কোর্টে মুভ করে আরো এক অভিযুক্ত, মানে 8 নম্বর অভিযুক্ত মোহাম্মদ জাভেদ, এবং মোহাম্মদ জাভেদ আবেদন করে সুপ্রিম কোর্টে। আর সেই সুপ্রিম কোর্ট গতকাল জানিয়ে দিল যে রিলিজ তো হবেই, অর্থাৎ আগামীকাল কিন্তু রিলিজ করতে চলেছে উদয়পুর ফাইলস। আর কেন আমি বলছি এই উদয়পুর ফাইলস দেখলে কিন্তু একটা বাংলা কেন গোটা ভারত জুড়ে একটা মানুষের মনের মধ্যে জিনিস আসবে, সেটা হচ্ছে এই উগ্রতা কেন, এই উগ্রতাকে আটকাতে হবে কিভাবে। বিজেপি নুপুর শর্মাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করেছিল, তা সত্ত্বেও বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল, হাওড়া গ্রামীণ জেলার পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, রঘুদেবপুর মানে পাঁচলার পাশে থাকা বিজেপি পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কেন হয়েছিল এর উত্তর কিন্তু আমরা খুঁজবো। ওই সিনেমাটা কিন্তু অনেক কিছু বলে দেবে, এবং সেই সিনেমাটা আগামীকাল রিলিজ করছে, গোটা দেশব্যাপী রিলিজ হবে। বাংলার বুকে আটকানো হবে কিনা জানি না, কারণ বাংলার বুকে অনেক কিছুকে আটকানো হয়। গণতন্ত্র বাংলার বুকে ছেঁকে আসে, মানে তাকে ছাঁকা হয়। যদিও এই উদয়পুর ফাইলস যেটা রিলিজ করছে সেখানে নাকি প্রায় অনেকগুলো কাট হয়েছে, এবং সেন্সর বোর্ড নাকি অনেকগুলো কাট করেছে, কেটে বাদ দিয়েছে। সেই কাটিং হওয়ার পরে যে ভিডিওটা আসবে বা সিনেমাটা আসবে সেটা আমরা দেখতে পাবো। উদয়পুর ফাইলস আগামীকাল মানে 11ই জুলাই 2024 রিলিজ করছে উদয়পুর ফাইলস। আমি জানি আপনি দেখতে চাইবেন, দেখুন। এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমার যিনি পরিচালক ভরত এস শ্রীনাথে, তার কাছে আমার হাত জোর করে নিবেদন, সেটা হচ্ছে আপনি অন্তত ইউটিউবে ছাড়ুন বা কোনো একটা জায়গায় ছাড়ুন, আনকাট এই সিনগুলো ছাড়ুন, যেগুলো আপনারা কেটেছেন সেটাকে বাদ দিয়ে আনকাট
কাট করা পরে সেন্সর বোর্ডের কাঁচি চালানোর পরে যে সিনেমাটা আমরা দেখে নেব, কিন্তু তারপরে আনকাট আমরা দেখতে চাই ইউটিউবে আপনি ছাড়ুন। এটা আমাদের সবার তরফ থেকে আপনাদের কাছে হাত জোর করে আবেদন যে ভারত এস শ্রীনাথে আপনি এই উদয়পুর ফাইলসের আনকাট এডিশন একদম পুরো টোটালটা ইউটিউবে ছাড়ুন। আজ নয়তো কদিন পরে হলো ছাড়ুন, আমরা সব দেখতে চাই যে কাট কিগুলো হয়েছে, কোনগুলো কাটিং করতে হয়েছে সেন্সরশিপের জন্য, দেখতে চাই সবটা আমরা। আর আপনি মানে এই মুহূর্তে যিনি দেখছেন, আপনি কি ভাবছেন? আপনি কি দেখতে যাবেন উদয়পুর ফাইলস? যদি দেখতে যান লাইক করবেন, যদি মনে করেন সবাইকে দেখানোর দরকার আছে তাহলে ভিডিওটাকে আপনি শেয়ারও করবেন, আর কমেন্টস করে জানান আপনি কি ভাবছেন। ভারতের বুকে সর তানসে জুদাই আওয়াজটা বন্ধ হওয়া উচিত কি উচিত নয় জানাবেন, কারণ এখানে বাক স্বাধীনতা এমন জায়গায় আছে যে শিব ঠাকুরের মাথায় কন্ডম পরানোর ছবি পোস্ট করেও এমপি হওয়া যায়। এখানে এমন রয়েছে বাক স্বাধীনতা, সেখানে দাঁড়িয়ে ত্রিশূলের ওপরে কন্ডম পরানোর ছবি দেওয়া যেতে পারে, লেখা যেতে পারে, ছবি আঁকতে পারে, বলতে পারে, এবং মা কালীকে ল্যাংটো সাঁওতালি মাগি বলেও এখানে মানুষ সাহিত্যকার পুরস্কার পায়, তাই না? তাই আপনি জানাবেন যে এই স্বাধীনতা কি থাকা উচিত নাকি বন্ধ করা উচিত। কোনো ধর্মের কোনো কিছুকে অপমান করার অধিকার যেন কারোর না থাকে। আমার শিবলিঙ্গকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, আমি যখন অন্য কাউকে কিছু বলবো তখন সেটা অপরাধ যেন না হয়। যদি আমারটা অপরাধ হয় তাহলে তারটা অপরাধ, এই বিচার হওয়া উচিত সেকুলারিজম মানলে। কি বলেন আপনি? আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন। চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।